বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। ঘাটালে কি ফের ভোট হতে চলেছে? ঘাটালে কি ফের ভোট হবে? ফের কি নির্বাচন ঘাটাল লোকসভা কেন্দ্রের? হিরণের মামলায় দেবকে নোটিশ দিল হাইকোর্ট, আর সেই নির্দেশেই তোলপাড় গোটা বাংলা। প্রায় 2 মাস হয়ে গেছে লোকসভা নির্বাচন শেষ হয়েছে, এবং কিন্তু চাপানুতোর শেষ হয়নি লোকসভা নির্বাচন নিয়ে। এবারে নির্বাচনেও বাংলার বেশ কটি আসনের দিকে নজর ছিল সকলের। এর মধ্যে অন্যতম ছিল ঘাটাল। ঘাটাল লোকসভা কেন্দ্রে পরপর 2বার জয়ী হয়েছেন দীপক অধিকারী তথা অভিনেতা দেব। এবার তার 3য়বার ছিল। তিনি প্রথমে ঘাটাল যে মাস্টার প্ল্যান তাই নিয়ে তার ক্ষোভ ছিল। তিনি গত সংসদ শেষ হওয়ার আগে আগে সংসদে দাঁড়িয়ে এটি হয়তো তার শেষ সংসদে আসা, এই কথাও বলেছিলেন। তারপর তৃণমূল নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দেবের সেই ক্ষোভ মেটে এবং দেবকে পুনরায় প্রার্থী করা হয়। 3য়বারের জন্য দেব জয়ী হন, এবং সেখানে আরেক প্রার্থী বিজেপির, তিনি ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বহুদিন ধরে এই ঘাটালকে টার্গেট করেছিলেন এবং ঘাটালে নির্বাচনে দাঁড়াবেন বলে তিনি জনসংযোগ শুরু করেছিলেন। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা গেল যে সংগঠনের কাছে হার মানতে হলো হিরণকে। শুধু তাই নয়, হিরণের যে বক্তব্য আমরা নির্বাচনের আগে শুনেছিলাম, গরম গরম বক্তব্য, সেগুলোই কিছুই তিনি করতে পারেননি। এবং নির্বাচনের দিন যে চিত্র আমরা দেখেছিলাম, যে কেশপুরেই প্রায় সীমাবদ্ধ থাকতে হয়েছিল হিরণকে। আর সেই কেশপুর, কারণ দেবের জয় সেই কেশপুর থেকে প্রায় 1 লাখেরও বেশি, 1 লাখের কাছাকাছি ভোটে কেশপুর থেকে তিনি জয়ী হওয়ার পথ সুগম করেছেন। এবং সেই কেশপুরে নির্বাচনের দিন দেখেছিলাম যে কিভাবে রাস্তা অবরোধ করে হিরণকে ঘিরিয়ে ধরে তাকে সেই কেন্দ্রের বিভিন্ন বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, তৃণমূল কর্মীরা সেটা করে রেখেছিলেন। আমরা টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য দেখেছিলাম। এবং তারপরে নির্বাচনের ফলাফল বের হয় এবং সেখানে দেব জয়ী হন। কিন্তু তারপরে নির্বাচনে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ চট্টোপাধ্যায়। এবার সেই মামলায় হাইকোর্টের নির্দেশ, এবং এই নির্দেশের ফলেই তোলপাড় বাংলা রাজনৈতিক মহল। নির্বাচনের দিন ভোটে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হিরণ। তবে হ্যাঁ, আমরাও কিন্তু সেটা দেখেছিলাম যে কিভাবে তাকে কেশপুরে ঢুকতে দেওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল। এবং তিনি পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন। তার দল বিজেপি, তারাও পুনর্নির্বাচনের দাবি করেছিল, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি। জয়ী হয়েছিলেন দেব। এবার তার দায়ের করা মামলায় ঘাটালে তৃণমূল সাংসদকে নোটিশ দিল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়ক এই মামলায় শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালে ভোটের দিন সকাল সমস্ত কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে, এবং আগামী 6 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি। হিরণের পাশাপাশি কিন্তু অন্যান্য যদি কেন্দ্র দেখা যায়, যেমন বসিরহাট, কোচবিহার, ডায়মন্ড হারবার এবং আরামবাগে পরাজিত বিজেপি প্রার্থীরা কিন্তু এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এরপর প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম 5টি মামলা 5টি পৃথক বেঞ্চে তিনি পাঠিয়ে দেন। শুক্রবার বিচারপতি প্রভাস পট্টনায়কের এজলাসে হিরণের দায়ের করা মামলা শুনানি হয়েছে। এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা মামলার শুনানি হয়েছিল।
সেদিনও জাস্টিস রাও ইভিএম, সিসিটিভি, ব্যালট, ভিভিআর, নির্বাচনের সমস্ত নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টকে। নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পর বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম এবং জাতীয় নির্বাচন কমিশনকেও নোটিশ দেয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 4 সেপ্টেম্বর। এদিকে ভোটের দিনই কারচুপি ছাপ্পার অভিযোগে সুর চলিয়েছিলেন হিরণ। পুনরায় নির্বাচনের দাবিও তার কাছে শোনা গেছিল তার কণ্ঠে। বিজেপি প্রার্থী বলেছিলেন, ভোটের দিন কেশপুরে লুঙ্গি ডান্স করে প্রশাসনের ষড়যন্ত্রে গণতন্ত্রের হত্যা হয়েছে, সেই কারণে কেশপুরের মানুষের কাছে ক্ষমা চাইছি। সত্যি আমরা দেখেছিলাম যে দেব নানা রকম নীতি কথা, সৌজন্যের কথা, নানা কথা বলেছিলেন। কিন্তু দেব এই যে কেশপুরের যে নির্বাচনে তাকে জয়ী হয়েছেন, বা আগের 2019-এর লোকসভা নির্বাচনে যেভাবে কেশপুরে নির্বাচন হয়েছিল এবং সেখানে ভারতী ঘোষ প্রার্থী ছিলেন বিজেপি, সেই কেশপুরে কিন্তু আমরা দেখেছিলাম বিজেপি প্রার্থীকে হাউ হাউ করে কাঁদতে, কারণ তাকে সেখানে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল। কিভাবে সেই স্কুলে ভোট হচ্ছিল, যে স্কুলে সেখানে গেছিলেন, তার উপরে কিভাবে তৃণমূল সমর্থকরা চড়াও হয়েছিল, আমরা সেই দৃশ্য দেখেছিলাম। আর এবারেও ব্যতিক্রম নয় সেই কেশপুর। প্রশ্নটা হলো এইখানে যে সত্যি নির্বাচন আসবে, নির্বাচন যাবে, মানুষ ভোট দেবে, এটাই তো গণতন্ত্রের অধিকার। কিন্তু কোনো প্রার্থী, তিনি যেই দলেরই হোক, শাসক দল হোক বা বিরোধী দল হোক, তার তো অধিকার রয়েছে যে কোনো বুথে যাওয়ার, মানুষের সঙ্গে কথা বলার, কেমন ভোট হচ্ছে দেখার। তো তিনি কেন যেতে পারবেন না? কেন কেশপুরে আমরা এই দৃশ্য দেখেছিলাম এবং নির্বাচন কমিশন কেন চোখ বুজেছিল? এটা কিন্তু সকলের প্রশ্ন। প্রশ্ন দেবকেও, যে দেব, আপনি তো নিজেও দেখেছেন যেভাবে কেশপুরে ভোট হয়েছে, এক একটা বুথে হয়তো আহ যেভাবে ভোটের সংখ্যা পড়েছে বিরোধীদের, সেটা দেখলে তো তাজ্জব হয়ে যেতে হয়। তাহলে এইটা কি ভোট? ভোটের দিন সেই ভোটটাকে তো প্রহসনে পরিণত করা হয়েছিল। তাহলে প্রশ্ন দেবের কাছে, যে সৌজন্যতা আপনি বললেন মানুষ নির্বাচন করবে, মানুষ যাকে নির্বাচিত করবে। কেশপুরের ভোট নিয়ে আপনার মুখে একটা রা আমরা শুনতে পাইনি। আপনি অনেক কথা বলেছেন, আমরা দেখেছি যে আপনি সত্যি সত্যি যে কথাগুলি বলেন, সৌজন্যের জন্য সৌজন্যতা দেখান সকলের সঙ্গে, আমরা সেগুলো দেখেছি। রাজনৈতিক সৌজন্যতা আপনার সত্যি আহ বলার মতো। সেখানে আপনি কেন কেশপুরে যে হাঙ্গামা হলো, আপনার বিরোধী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে যেভাবে আটকে রাখা হয়েছে, যে দৃশ্য টেলিভিশনে দেখা গেছে, যে গাড়ির সামনে আগুন জ্বালিয়ে তাকে বার হতে দেওয়া হয়নি, কেন এই দৃশ্য আমাদের কেন দেখতে হবে? আপনি তো বলতে পারতেন ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। ঘাটাল লোকসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছেন, তারা যদি আমাকে চান, তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি কোনো রকম কারচুপিতে অংশগ্রহণ করব না এবং অংশগ্রহণ করতে দেব না। প্রশাসনকে তো আপনি বলতে পারতেন যে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন করুন। নির্বাচন নিয়ে কিন্তু সন্দেহ রয়েই গেছে। আমরা যারা সাংবাদিক তারা জানি কিভাবে নির্বাচন হয়েছে, আমাদের সেখানে সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তারা দেখেছেন সেই দৃশ্য, টেলিভিশনের পর্দায় আমরা সেই দৃশ্য দেখেছি। এখন প্রশ্ন হলো, হাইকোর্টে এই মামলা হওয়ার পরে হাইকোর্ট যে নির্দেশ, আগামী 6 তারিখ ফের এই মামলার শুনানি রয়েছে, আমরা দেখব, সেদিকেই আমাদের আপাতত নজর থাকবে যে ঘাটালে ফের কি নির্বাচন হবে, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।